সবার প্রিয় ছেলে মেয়ে তোমাদেরই জন্য শুরু হতে চলেছে আজ অনুষ্ঠান এক অন্য। স্কুল বন্ধ অনেক দিন তাই মন খারাপ আজ সবার, তবুও শুরু হচ্ছে এখন লেখাপড়া আবার। স্কুল বন্ধ অনেক দিন তাই মন খারাপ আজ সবার, তবুও শুরু হচ্ছে এখন লেখাপড়া আবার। ঘরে বসে পড়বো মোরা বইয়ের পড়া ভাই, গান থাকবে বাংলা থাকবে অঙ্ক শেখাও চাই। ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে, চিনব কত জানার আছে আমাদের আশেপাশে। ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে, চিনব কত জানার আছে আমাদের আশেপাশে। সেসব কথাই লেখা আছে তোমার। আমাদের সকলের প্রাণের প্রিয় ছোট্ট বন্ধুরা, খেলতে খেলতে লেখাপড়া, পড়তে পড়তে খেলার আজকের আসরে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো। তোমরা আমরা যে বিষয়গুলো বলছি সেগুলো করার চেষ্টা করছো, হাতে কলমে যোগ বিয়োগ গুণ ভাগ শিখছো, এবং তোমাদের বইয়ে ঠিক যেভাবে অঙ্কগুলো করার কথা বলা আছে, যেগুলো আমরা আমাদের ক্লাসে করে দেখাচ্ছি সেভাবে নিশ্চয়ই করছো। একটা কথা কিন্তু জেনে রাখো, তুমি যদি ভালো করে যোগ, ভালো করে বিয়োগ, ভালো করে গুণ, ভালো করে ভাগ, ভালো করে ভগ্নাংশ, ভালো করে দশমিক, এই সব কিছু শিখতে চাও, তোমাকে কিন্তু হাতে কলমে করে করে দেখতে হবে। কারণ এই হাতে কলমে করলে তুমি যেভাবে শিখবে আর কোনোভাবে সেটা শিখতে পারবে না। আর তোমরা যারা আগের ক্লাসগুলো আমাদের কোনো কারণে মিস করেছো, আমাদের রাধানগর বোর্ড প্রাইমারি স্কুলের ইউটিউব চ্যানেলে গিয়ে আগের ক্লাসগুলো কিন্তু পেতে পারো। তো চলো আজকে আমাদের আসরে যে যে বিষয়গুলো তোমাদের আমরা বলার চেষ্টা করব একটু জেনে নিই। আজকে তোমাদের অঙ্কের জোড় বিজোড়ের ধারণা দেবেন তোমাদের সন্দীপ স্যার, তোমাদের তৃতীয় শ্রেণীর ইংরেজি পড়াবেন দিদিমণি, এবং তোমাদের আজকে আমরা মহাকাশে বেড়াতে নিয়ে যাব। আমরা যাব, আগের দিন আমরা বুধ গ্রহ থেকে ঘুরে এসেছি, আজ আমরা চলে যাব বুধের ঠিক পরের গ্রহ, অর্থাৎ সূর্য থেকে 2 নম্বর গ্রহকে বুধ, শুক্র গ্রহে চলে যাব। শুক্র গ্রহে বেড়াতে যাব। তোমাদের আজকে দারুণ মজার দুটো বিজ্ঞানের মজার পরীক্ষা আমরা দেখব। তোমাদের একজন ছোট্ট বন্ধু, সে তোমাদের হাতে কলমে ভাগ করে দেখাবে, ছোট্ট বন্ধু তোমাদের কবিতা শোনাবে। তা চলো আমরা আজকে আমাদের ক্লাস শুরু করি। ছোট্টরা তোমরা যারা আছো, নতুন যারা অঙ্ক শিখছো, জোড় বিজোড়ের ধারণা আজকে তোমাদের দেবেন সন্দীপ স্যার। কি সুন্দর হাতে কলমে দেখো, আমরা আজকে জোড় বিজোড় ব্যাপারটা কিন্তু বুঝে যাব। চলো তাহলে শুরু করি আজকের আসর সন্দীপ স্যারের অঙ্ক ক্লাস দিয়ে। যাই ওনার ক্লাসে। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতেই আছো। আমাদের টিভি ও ইউটিউবের মাধ্যমে পাঠদান পর্বের আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। ছাত্রছাত্রীরা, আজকে আমরা অঙ্কের একটা মজার জিনিস শিখব। তোমরা নিশ্চয়ই জোড় সংখ্যা এই কথাটা আগে শুনেছো। আজকে আমরা জোড় সংখ্যা সম্পর্কে ভালো করে জেনে নেব। আজকের আলোচনায় যে বিষয়গুলো মূলত থাকছে সেই বিষয়গুলো হলো জোড় সংখ্যা কাকে বলে বা এর সংজ্ঞা কী। এরপর এই সংজ্ঞাটাকে আমরা ভালো করে বিশ্লেষণ করব এবং এর প্রতিটা শব্দকে বুঝে নেব। তারপর আমরা জোড় সংখ্যার কয়েকটা উদাহরণ দেখে নেব এবং সবশেষে হাতে কলমে জোড় সংখ্যা নির্ণয় করতে শিখব এবং উদাহরণে যে সংখ্যাগুলো জোড় সংখ্যা বলে পেয়েছিলাম সেই সংখ্যাগুলো যে সত্যিই জোড় সংখ্যা সেগুলো আজকে আমরা জেনে নেব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই চলে আসি জোড় সংখ্যা কাকে বলে বা এর সংজ্ঞা। যে সকল সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণ সংখ্যা হবে এবং ভাগশেষ 0 হবে, সেই সকল সংখ্যাকে জোড় সংখ্যা বলে। আরও একবার ভালো করে শুনে নাও এবং তোমরা খাতায় লিখে নাও। যে সকল সংখ্যাকে
2 দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণ সংখ্যা হবে এবং ভাগশেষ 0 হবে, সেই সকল সংখ্যাকে জোড় সংখ্যা বলে। এরপর আমরা একটা উদাহরণের সাহায্যে যে সংজ্ঞাটা শিখলাম সেই সংজ্ঞাটা কিন্তু বুঝে নেব। ধরা যাক 4, এই সংখ্যাটা জোড় সংখ্যা কিনা সেটা আমরা দেখব। কি বলেছি? 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করছি। 2 এককে 2, 2 দুগুণে 4। তাহলে তোমরা তো ইতিমধ্যে ভাগ শিখে গেছো। এখানে ভাগফল কোনটা? ভাগফল হচ্ছে এই 2টা, ভাগ ফল। তাহলে এখানে ভালো করে দেখো, এই ভাগফলটা হয়েছে একটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। তাহলে সংজ্ঞাতে আমরা কি বলেছিলাম? ভাগফল হতে হবে পূর্ণ সংখ্যা। এবং ভাগশেষ, এটা ভাগশেষ তোমরা সবাই জানো যারা ভাগ শিখে গেছো ইতিমধ্যে। এই ভাগশেষ হতে হবে 0। তাহলে তোমরা স্পষ্টই দেখতে পাচ্ছ এই 4 সংখ্যাটাকে 2 দিয়ে যখন আমরা ভাগ করছি তখন ভাগফল একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি এবং ভাগশেষ 0 পাচ্ছি। তাহলে এই 4 সংখ্যাটাকে আমরা জোড় সংখ্যা বলতে পারি। আচ্ছা, এটাকে একটু হাতে কলমে করে দেখে নিই। ধরা যাক এই 4 সংখ্যার জন্য আমরা 4টে আলু নিলাম। তাহলে এই 4টা আলুকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারছি কিনা একবার দেখে নিই। তাহলে 2 এককে 2 আর 2 এককে 2, তার মানে এদিকে 2 এককে 2, 2 দুগুণে 4। তাহলে দুটো জোড়াতে আমরা এই 4কে ভাগ করতে পারলাম। অতএব 4 একটি জোড় সংখ্যা। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে, আচ্ছা যদি 3টে আলু থাকতো তাহলে কি করা হতো? দেখে নাও, এই 3টে আলু, এই 3টে আলুকে দুটো ভাগে ভাগ করার চেষ্টা করি। প্রথমে এদিকে একটা আলু নিলাম, এদিকে একটা আলু নিলাম, অর্থাৎ দুটো ভাগে একটা একটা করে আলু গেল। এখন পড়ে রইল একটা আলু। এই আলুটাকে আমরা কি দুভাগে ভাগ করতে পারবো? পারবো। তার জন্য কি করতে হবে? এই আলুটাকে আমাদের কেটে দিতে হবে। ঠিক প্রায় সমান ভাগে কেটে দিলাম। কেটে দিয়ে আমরা এদিকে একটা ভাগ রাখলাম, এদিকে একটা ভাগ রাখলাম। তাহলে এখন স্পষ্টতই দেখতে পাচ্ছি যে আমাদের 3টে আলু দুভাগে ভাগ হয়ে গেছে। কিন্তু এখানে একটা জিনিস দেখার আছে। আমরা যখন সংজ্ঞা পড়েছিলাম জোড় সংখ্যার তখন দেখেছিলাম ভাগফলটা হতে হবে একটা পূর্ণ সংখ্যা, অর্থাৎ ভাগফলে কোনো ভগ্নাংশ থাকবে না। কিন্তু আমরা এখানে যখন ভাগ করলাম তখন এই আলুটা কিন্তু আর পূর্ণ আলু রইল না, এই আলুটাকে আমরা ভেঙে দিলাম। তাহলে 3 সংখ্যাটাকে সমান ভাগে ভাগ করতে গেলে আমাদের কিন্তু ভেঙে দিতে হচ্ছে, অর্থাৎ ভাগফলটা আর পূর্ণ সংখ্যা থাকছে না। তাই 3 সংখ্যাটা কিন্তু জোড় সংখ্যা হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই আলুর সাহায্যে যে কিভাবে 4 সংখ্যাটাকে আমরা পূর্ণ সংখ্যাতে ভাঙতে পারলাম দুটো সমান ভাগে, কিন্তু 3 সংখ্যাটাকে কিন্তু আমরা দুটো সমান পূর্ণ সংখ্যাতে ভাঙতে পারলাম না। তাই 4 একটি জোড় সংখ্যা, কিন্তু 3 জোড় সংখ্যা নয়, কেননা 3টাকে ভাঙতে গিয়ে আমাদের একটা আলুকে কেটে দুভাগ করতে হয়েছে, অর্থাৎ একটা সংখ্যাকে, একটা এককে আমাদের ভগ্নাংশে ভাঙতে হয়েছে। তাই 3 একটি জোড় সংখ্যা নয়, 4 হলো জোড় সংখ্যা। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব 1 থেকে 35-এর মধ্যে কোন সংখ্যাগুলো জোড় সংখ্যা। সেগুলো প্রথমে আমরা জেনে নেব একটা সংখ্যা ছকের সাহায্যে। তারপর তার মধ্যে কিছু সংখ্যাকে নিয়ে হাতে কলমে করে দেখব সেগুলো সত্যিই জোড় সংখ্যা কিনা। তাহলে তোমরা এই সংখ্যা ছকটার সঙ্গে কিন্তু আগে পরিচিত, যারা আমার ক্লাস আগে দেখেছো। এই সংখ্যা ছকটাকে কাজে লাগিয়ে কত সুন্দরভাবে আমরা এখান থেকে শুধুমাত্র জোড় সংখ্যাগুলোকে দেখতে পাবো। দেখো, দেখো, আশা করি তোমরা দেখতে পাচ্ছ সবাই। হ্যাঁ,
এখানে কিন্তু আমরা যে সংখ্যাগুলোকে দেখতে পাচ্ছি সেগুলো শুধুমাত্র জোড় সংখ্যাগুলো, 1 থেকে 35-এর মধ্যে। দেখা যাক কি কি জোড় সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30, 32, 34। তাহলে আমরা 1 থেকে 35-এর মধ্যে জোড় সংখ্যাগুলো কিন্তু খুঁজে পেয়ে গেলাম খুব সহজেই। এরপর তোমরা খাতায় ঝটপট করে লিখে নাও জোড় সংখ্যাগুলো, তারপর আমরা এগুলো যে সত্যি জোড় সংখ্যা কিনা সেগুলো নির্ণয় করে দেখাবো। তাহলে এরপর আমরা 1 থেকে 35-এর মধ্যে যে জোড় সংখ্যাগুলিকে পেলাম সেগুলিকে খাতায় লিখে নেব। প্রথমে কি পেয়েছি? 2, তারপর 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30, 32, 34। এই জোড় সংখ্যাগুলিকে আজকে আমরা সংখ্যা ছকের সাহায্যে খুঁজে নিলাম। এরপর আমরা গুটির সাহায্যে হাতে কলমে করে দেখব যে এই সংখ্যাগুলি সত্যি জোড় সংখ্যা কিনা। ধরা যাক প্রথমে এই 8 সংখ্যাটাকে জোড় সংখ্যা কিনা সেটা আমরা বিচার করে দেখব। তার জন্য আমাদের কি করতে হবে? তার জন্য আমাদের দরকার 8টা গুটি। দেখো তোমরা সকলে, এখানে তোমরা 8টা গুটি দেখতে পাচ্ছ। গুনে নাও একবার আমার সাথে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এরপর আমরা দেখব একে 2-এর জোড়ে ভাগ করা যাচ্ছে কিনা। একটা একটা করে জোড় গঠন করি। প্রথমে এই দুটোকে নিয়ে 2 1-কে 2, তারপর 2 2-গুণে 4, 2 3-এ 6, 2 4-এ 8। তাহলে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি 8কে কিন্তু 4টে 2-এর জোড়ে ভাগ করতে পারছি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি কি, 8কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণ সংখ্যায় 4 বেরোবে, কারণ 4টা জোড়ে তৈরি করতে পেরেছি। আর এদের ভাগফল অর্থাৎ বাড়তি গুটি কটা থাকবে? একটাও থাকবে না, অর্থাৎ 0। অতএব 8 একটি জোড় সংখ্যা। তাহলে আমরা এই 8 জোড় সংখ্যাটা পেয়ে গেলাম এবং হাতে কলমে করে দেখে নিলাম যে এই 8 সংখ্যাটা সত্যি জোড় সংখ্যা। এরপর একটু বড় সংখ্যা করি। ধরা যাক এই 16 সংখ্যাটাকে জোড় সংখ্যা কিনা সেটা আমরা বিচার করে দেখব। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা 16টা গুটি নিয়ে নিয়েছি। দেখে নাও, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এখন এই 16টা গুটিকে নিয়ে আমরা 2-এর জোড় গঠন করতে পারি নাকি দেখি, এবং কটা 2-এর জোড় গঠন হয় সেটাও আমরা খেয়াল করে রাখবো। একটা 2-এর জোড়, দুটো, তিনটা, চারটা, দেখো সবগুলোতে কিন্তু দুটো দুটো করে করছি, 5টা, 6টা, 7টা, 8টা। দেখে নাও 2-এর জোড় কটা গঠন হলো? 1 2 3 4 5 6 7 8। 8টা 2-এর জোড় গঠন হলো। অর্থাৎ 16কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণ সংখ্যা 8 বের হবে এবং কোনো গুটি বাড়তি পড়ে রইল না। তার মানে ভাগশেষ 0 হবে। অর্থাৎ এই 16 সংখ্যাটিও একটি
জোড় সংখ্যা। তাহলে আমরা পেয়ে গেলাম 16 সংখ্যাটা সত্যি সত্যিই জোড় সংখ্যা। এইভাবে 2 থেকে শুরু করে আজকের উদাহরণে 34 পর্যন্ত প্রত্যেকটি সংখ্যা জোড় সংখ্যা বলে তোমরা কিন্তু নিজেরাই হাতে কলমে বিচার করে দেখতে পারো। তার জন্য কি দরকার? তোমাদের এই সমপরিমাণ গুটি দরকার। যদি 22কে আমরা দেখতে চাই তাহলে 22টা গুটি, 24কে দেখতে চাইলে 24টা গুটি, এইভাবে আমাদের দরকার। এখন এই সংখ্যাগুলোর বাইরে যে কোনো একটা সংখ্যা নিয়ে নিই এবং দেখি সেইটা জোড় সংখ্যা হচ্ছে কিনা বা জোড় সংখ্যা শর্ত পূরণ করছে কিনা। ধরা যাক আমরা 9 সংখ্যাটা নিলাম। 9, এই 9 সংখ্যাটা নিয়ে বিচার করব যে এটা সত্যি জোড় সংখ্যা নয়, এটা আমরা বিচার করে দেখব। দেখো তোমরা এখানে দেখে নাও, মোট 9টা গুটি নিয়ে নিয়েছি, কারণ 9 সংখ্যাটাকে আমরা বিচার করব। 1 2 3 4 5 6 7 8 9, 9টা গুটি নিয়েছি। এরপর এদেরকে 2 এর জোড় গঠন করার চেষ্টা করি। 2 1 2, 2 2 4, 2 3 6, 2 4 8, একটা গুটি কিন্তু বাড়তি রয়ে গেল। এই সবুজ গুটিটা দেখতে পাচ্ছ সবাই? এই গুটিটা কিন্তু জোড় গঠন করার জন্য কোনো গুটিকে সঙ্গে পেল না। তাহলে আমরা 9কে যখন দুটো ভাগে ভাগ করছি তখন দেখতে পাচ্ছি যে একটা পূর্ণ সংখ্যায় ভাগফল বেরোচ্ছে, সেটা হলো 4। 2 4 8, মানে 8টা গুটি জোড় গঠন করেছে, কিন্তু ভাগশেষ 1 আমরা পেলাম, শূন্য ভাগশেষ পেলাম না, একটা গুটি কিন্তু বাড়তি রয়ে গেল। এখান থেকে আমরা বুঝতে পারলাম 9 জোড় সংখ্যা হবে না। 9 একটি জোড় সংখ্যা হবে না। তাহলে আমরা প্রথমে পেয়েছিলাম 3 জোড় সংখ্যা হচ্ছে না, 9 জোড় সংখ্যা হচ্ছে না। এগুলো কি সংখ্যা হবে সেগুলো কিন্তু আমরা পরের ক্লাসে জানবো। আজকে যেটুকু জেনে নিলাম সেটা হচ্ছে 2 4 6 8 10, এইভাবে সংখ্যাগুলি জোড় সংখ্যা হিসাবে আমরা জেনে নিলাম। কিন্তু 9 বা 3 এই সংখ্যাগুলো কিন্তু জোড় সংখ্যা হলো না। এগুলো কিন্তু আমরা হাতে কলমে করে দেখলাম। তাহলে শুধুমাত্র এই সংখ্যাগুলোকে মুখস্থ করলে হবে না, এই প্রত্যেকটা সংখ্যা কিন্তু আমাদেরকে করে দেখতে হবে যে সত্যি এগুলো জোড় সংখ্যা হচ্ছে নাকি জোড় সংখ্যা হচ্ছে না। তার জন্য কত সহজভাবে তোমরা দেখে নিলে, আমরা গুটির সাহায্যে করে এবং সংখ্যা ছকের সাহায্যে আমরা দেখে নিয়েছিলাম যে কোন সংখ্যাগুলো 1 থেকে 35-এর মধ্যে জোড় সংখ্যা। এরপর তোমাদের বাড়ির কাজ হলো 35-এর পর থেকে অর্থাৎ 36 থেকে শুরু করে 100 পর্যন্ত যে সংখ্যাগুলি জোড় সংখ্যা সেই সংখ্যাগুলিকে খুঁজে বের করা। তোমরা নিজেরা সংখ্যা ছক বের করতে পারো, সংখ্যা ছকের সাহায্যে করে নিতে পারবে এবং সেগুলোর মধ্যে কয়েকটা উদাহরণ নিয়ে তোমরা গুটির সাহায্যে দেখবে সত্যি সেগুলো জোড় সংখ্যা হচ্ছে কিনা। সেগুলো করার পরে আমাদের ঠিকানায় তোমরা লিখে পাঠাবে। পরের ক্লাসে আমরা 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলোকে জানিয়ে দেব তোমাদের। তার সাথে সাথে বিজোড় সংখ্যা সম্পর্কে ধারণা দেব। আগেই বলেছিলাম 3 এবং 9 এরকম সংখ্যাগুলো কিন্তু জোড় সংখ্যা নয়। সেই জোড় সংখ্যা নয় অর্থাৎ বিজোড় সংখ্যা। সেই বিজোড় সংখ্যা কাকে বলে, কি, সেই বিষয়টা আমরা কিন্তু পরের ক্লাসে জানবো। তাহলে তোমাদের নিশ্চয়ই আজকে বুঝতে অসুবিধা হলো না যে জোড় সংখ্যা কাকে বলে। আরেকবার সংজ্ঞাটা তোমরা ভালো করে দেখে নাও। যে সকল সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণ সংখ্যা হবে এবং ভাগশেষ 0 হবে, সেই সকল সংখ্যাকে জোড় সংখ্যা বলে। তাহলে জোড় সংখ্যা সম্পর্কে তোমাদের ধারণা নিশ্চয়ই স্পষ্ট হলো। আজকের ক্লাস এখানেই শেষ হলো। পরে আরেকটা ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত টাটা। তাহলে দেখলে তো জোড় বিজোড় ব্যাপারটা কিন্তু খুবই সোজা। তাহলে তুমি এইভাবে ঠিক স্যার যেভাবে করলেন তোমরা একটু করার চেষ্টা করবে। তো চলো এরপর চলে যাই ছোট্ট বন্ধু স্বাগতমের কাছে। সে তোমাদের ভাগ ব্যাপারটা আগের দিন তোমাদের যেটা দেখিয়েছিলাম যে কিভাবে তুমি ভাগ করবে, ভাগ মানে বারবার বিয়োগ, এটা ও হাতে কলমে করছে। তোমাদেরই বইয়ের একটা অংশ থেকে ও একটা অঙ্ক হাতে কলমে করে দেখাচ্ছে। কেমনভাবে চলো দেখে নিই। চলো যাই স্বাগতমের কাছে। নমস্কার, আমি স্বাগতম ব্যানার্জি।
আমি রাধানগর বোর্ড প্রাইমারি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। আজকে আমি একটি ভাগ করে দেখাবো। আজ আমাদের বাড়িতে আমার দুজন বন্ধু মিতা ও মতিউর এসেছে। মা একটা প্লেটে 6টি নাড়ু দিয়ে গেলেন। আমরা তিনজনে সমান ভাগে ভাগ করে নেব। এখানে লাড্ডু নেই, তাই আমরা 6টা ছোট ছোট কাগজের টুকরো নেব। এমনি 6টা কাগজের টুকরো নেব। আমি নিলাম একটা লাড্ডু, মিতা নিল একটা লাড্ডু, আর মতিউর নিল একটা লাড্ডু। 6টা লাড্ডু ছিল, তার মধ্যে 3টে চলে গেল। 3 আর 6 বিয়োগ করলে হয় 3। এখনো 3টে লাড্ডু বেঁচে আছে, তাই আমি আরো একটা নিলাম লাড্ডু, মিতা আরো একটা নিল, আর মতিউরও একটা নিল লাড্ডু। আর 3 আর 3 বিয়োগ করলে হয় 0। আর আমরা এইটা দুবার আর বিয়োগ করলাম, একবার আর দুবার। এখানে হবে 6 ভাজিত 3 সমান 1 2 2 2 সমান 2। আমরা সমান ভাগে 2টো করে লাড্ডু পেলাম। নমস্কার। তাহলে নিশ্চয়ই বুঝে গেলে এইভাবে আমাদের ভাগ করতে হবে। তাহলে তোমরা এরপর নিজেরা ছোট ছোট এরকম কিছু ভাগ নিজেরা একটু হাতে কলমে কাঠি দিয়ে বা কাঁকড় দিয়ে বা কাগজের টুকরো দিয়ে করো, এবং করে নিজেরা দেখো ঠিক ঠিক হচ্ছে কিনা। ঠিক আছে? তো চলো এরপর আমরা চলে যাই শাশ্বতী দিদিমণির ক্লাসে। তিনি তোমাদের ইংরেজি 3য় শ্রেণীর যে আওয়ার গ্রিন ফ্রেন্ডস আছে, আজ তার 3য় ভাগ পড়াবেন, অর্থাৎ ইউনিট 2টা পড়াবেন এবং তার শব্দের মানেগুলো করে দেখাবেন। চলো যাই ওনার ক্লাসে। কেমন আছে ছোট্ট বন্ধুরা? আমি শাশ্বতী দিদিমণি। আজকে তোমাদের এখন পড়াচ্ছি ক্লাস 3 বাটারফ্লাই লেসন 7 আওয়ার গ্রিন ফ্রেন্ডস। গুড মর্নিং স্টুডেন্টস। আমরা তাহলে এবার লেসন 7-এর ইউনিট 2-তে চলে আসছি। কি বলছে দেখো, অন ইয়োর মার্ক, অল অফ ইউ মাস্ট হ্যাভ সিন আ বিগ ওল্ড ট্রি। তোমরা সবাই নিশ্চয়ই একটা বড় পুরনো গাছ দেখেছো। সবারই বাড়ির আশেপাশে বা পাড়ার মোড়ে ধরো একটা পুরনো বট গাছ বা আম গাছ বা শিরীষ গাছ, অশ্বত্থ গাছ, এরকম কিছু না কিছু পুরনো বড় গাছ থাকে। হুইচ বার্ডস ডিড ইউ ফাইন্ড ইন দ্যাট ট্রি? তোমরা সেই গাছে কোন কোন পাখি দেখেছো? তাহলে আমরা এখানে চলো লিখি, আই হ্যাভ সিন, আমি দেখেছি, বা আই ফাউন্ড। তোমরা এখানে আই ফাউন্ডও লিখতে পারো, যেহেতু এখানে ফাইন্ড কথাটা আছে, তোমরা এখানে লিখতে পারো আই ফাউন্ড। ধরো তোমরা এখানে লিখলে আই ফাউন্ড। এবার বেশ কিছু পাখি নাম, যেমন ধরো কাক, একটা খুব কমন পাখি, আমরা গাছে দেখতে পাবোই। আই ফাউন্ড ক্রোজ। স্প্যারোস, চড়াই পাখি দেখতে পারি। আচ্ছা,
তারপরে ধরো কেউ কেউ প্যারট, কপাল ভালো থাকলে অনেকেই প্যারটের দেখা পেতে পারো, আমিও পেয়েছি দু একবার প্যারটসের দেখা। আর একটা পাখি গাছে তোমরা দেখতে পেতেই পারো, সেটা হচ্ছে উডপেকার অর্থাৎ কাঠঠোকরা, এর দেখা গাছে পাওয়া যেতেই পারে। এইবার পরের কোশ্চেনটা দেখি কি জানতে চাইছে। পরের কোশ্চেনটা বলছে, ডিড ইউ সি এনি ইনসেক্টস দেয়ার? তোমরা কি ওখানে কোনো পোকামাকড় দেখেছো? গাছপালা মানেই সেখানে পোকামাকড় থাকবেই, পোকার রাজ্য। তো এখানে কি লিখব? আই স, আমি দেখেছি। কি কি পোকামাকড়? যেমন ধরো অ্যান্টস, গাছে তো পিঁপড়ে থাকবেই। ক্যাটারপিলার অর্থাৎ শুঁয়োপোকা, এই ইন দ্যাট ট্রি। আমি এইসব দেখেছি। এইবার আমরা চলো পরের পড়াটা শুরু করি। লেটস রিড। দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যাঙ্গো ট্রি ইন আ ফার্মার্স গার্ডেন। দেয়ার ওয়াজ, এক ছিল কি না একটা পুরনো আম গাছ। এখানে ওল্ড মানে কিন্তু বৃদ্ধ নয়, পুরনো আম গাছ, মানে বয়স হয়ে গেলে তাকে তো আমরা বুড়ো বলি, সেই হিসেবে ওল্ডটা এখানে ব্যবহার হয়েছে। ইন আ ফার্মার্স গার্ডেন, এক চাষির বাগানে। ইট ওয়াজ ভেরি ওল্ড, এটা ছিল অনেক পুরনো, অনেক বয়স্ক। সো ইট স্টপড বিয়ারিং ফ্রুটস, তাইও ফল ধরা বন্ধ করে দিচ্ছে। অর্থাৎ গাছে যে ফল ধরে, বিয়ার, বিয়ার মানে তো গাছে ফল ধরা, বিয়ার ধারণ করা, অর্থাৎ গাছটা বুড়ো হয়ে গেছে আর ওতে এখন ফল হয় না, ফল ধারণ বন্ধ হয়ে গেছে। ইট অনলি গেভ শেল্টার টু দ্য স্প্যারোস, বাটারফ্লাইজ অ্যান্ড স্কুইরেলস। ও এখন শুধুমাত্র চড়াই, প্রজাপতি আর কাঠবিড়ালিকে আশ্রয় দেয়। আমরা একটু গাছটার ছবি দেখে নিই। দেখো এই যে গাছটা, কাঠবিড়ালি আছে, এখানে বেশ কিছু পাখি রয়েছে, আর এই দেখো প্রজাপতি রয়েছে, ছবিতে দেখানো রয়েছে। দ্য ট্রি ওয়াজ কমপ্লিটলি ইউজলেস টু দ্য ফার্মার। দেখো চাষির কাজ হচ্ছে ফসল ফলানো আর সেটাই বিক্রি করে রোজগার করা। তো গাছটায় যখন ফসল হয় না, তো চাষির কাছে গাছটা ইউজলেস হয়ে গেল। তাহলে এখানে ইউজলেস মানে কি? অপ্রয়োজনীয়। আর কমপ্লিটলি মানে সম্পূর্ণ রূপে, কমপ্লিট মানে সম্পূর্ণ, আর কমপ্লিটলি মানে সম্পূর্ণ রূপে। ইউজলেস মানে অপ্রয়োজনীয় টু দ্য ফার্মার। ওয়ান ডে হি ডিসাইডেড, তিনি ঠিক করলেন, টু কাট ডাউন দ্য ট্রিজ। সেই জন্য উনি একদিন কি ঠিক করলেন? কাট ডাউন, গাছটাকে কেটে ফেলবেন। সো হি টুক আ শার্প অ্যাক্স অ্যান্ড স্ট্রাক অ্যাট দ্য ট্রাঙ্ক অফ দ্য ট্রি। তাই সে একদিন একটা ধারালো কুঠার নিয়ে নিল এবং আঘাত করলো গাছের গুঁড়িতে। ট্রাঙ্ক মানে কি? গাছের গুঁড়ি। তোমরা ট্রাঙ্ক শব্দটার আরও মানে শিখেছিলে হাতির সুর, হ্যাঁ, আবার এখানে গাছের গুঁড়ি। আচ্ছা, একটা শার্প এক্স, শার্প শব্দটা তোমরা দেখো, ধারালো একটা কুঠার নিল এবং স্ট্রাক, স্ট্রাক মানে কি? আঘাত করা, কুঠার দিয়ে গাছের গায়ে আঘাত করলো। অ্যাট ওয়ান্স, সঙ্গে সঙ্গে, আগে অনেকবার পেয়েছো এই শব্দটা, অ্যাট ওয়ান্স। অল দ্য ক্রিয়েচার্স লিভিং ইন দ্য ট্রি, গাছে বসবাসকারী সমস্ত প্রাণীরা, অর্থাৎ কোন কোন প্রাণী? না, স্কুইরেল, স্প্যারো, বাটারফ্লাই, রিকোয়েস্টেড দ্য ফার্মার, চাষির কাছে অনুরোধ করলো। দেখো ইনভার্টেড কমা দিয়ে শুরু, মানে ওরা বলছে, ওদের মুখের কথা। প্লিজ ডোন্ট কাট ডাউন দিস ট্রি, ইট ইজ আওয়ার হোম। দয়া করে গাছটা কেটো না, এটা তো আমাদের বাড়ি। তাহলে ওরা কি অনুরোধ করলো? যে দয়া করে গাছটা কেটো না, এটা তো আমাদের বাড়ি। বাট দ্য ফার্মার ডিড নট লিসেন টু দেম,
ফার্মার কিন্তু তাদের কথা শুনলো না। লিসেন শব্দটা খেয়াল করো, এখানে টি এর উচ্চারণ হবে না, লিসেন। ফার্মার তাদের কথা শুনলো না। So the sparrows, butterflies and squirrels left the tree. সেই জন্য চড়াই, প্রজাপতি, কাঠবিড়ালিরা গাছটাকে ত্যাগ করলো। লেফট, লেফট মানে কি? ত্যাগ করা, মানে গাছটা ছেড়ে ওরা চলে গেল। লেফট দ্য ট্রি। The farmer was in a hurry to finish off his work. চাষির তো খুব তাড়া ছিল নিজের কাজটা তাড়াহুড়ো করে শেষ করার জন্য, মানে তাড়াতাড়ি করে গাছটা কাটতে হবে। So the sparrows, butterflies and the farmer was in a hurry মানে তাড়া ছিল, to finish off his work, নিজের কাজটা শেষ করার জন্য। Suddenly, হঠাৎ, he saw something in the hollow of the tree. হঠাৎ সে গাছের গর্ত বা এখানে কি কোটর মানে ফাঁকা জায়গা, সেখানে দেখতে পেল। হোয়াট ডিড হি সি? কি দেখতে পেল? সামথিং, কিছু একটা দেখতে পেল। হোয়াট ডিড হি সি? কি দেখতে পেল? আ beehive full of honey, he said. মানে এখানে দেখো দেখে অবাক হয়ে গেছে, এই জন্য দেখো বিস্ময় চিহ্ন রয়েছে। অবাক হয়ে বলল, এটা মৌচাক, তো মধুতে ভর্তি। হি টেস্টেড দ্য হানি। ও মধুটা একটু চেটে দেখলো, মানে চেখে দেখলো কেমন খেতে। টেস্টেড, স্বাদ নিল। হাউ সুইট, কি মিষ্টি, হি সেড। এখানেও দেখো বিস্ময় চিহ্ন, মানে ওর মনের একটা ভাব বোঝাচ্ছে, খুব ভালো লেগেছে টেস্টটা, কি মিষ্টি। দ্য ফার্মার আন্ডারস্টুড দ্যাট দ্য ট্রি ওয়াজ নট ইউজলেস। তখন চাষি বুঝতে পারলো, এই দেখো আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বুঝতে পারা, আর এখানে আমরা শব্দটা পেলাম আন্ডারস্টুড, বুঝতে পারলো। দ্যাট দ্য ট্রি ওয়াজ নট ইউজলেস, কি বুঝতে পারলো? যে না, গাছটা তো অপ্রয়োজনীয় নয়, অকাজের নয়, ইউজলেস, মোটেই অকাজের নয়। হাউ ফুলিশ আই ওয়াজ, আমি কি বোকাই ছিলাম। নো ট্রি ক্যান বি ইউজলেস, কোনো গাছই অপ্রয়োজনীয় নয়। হি সেইড টু হিমসেলফ, দেখো সেইড টু হিমসেলফ, নিজেকে বলল নিজের মনে মনে, ইস আমি এত বোকা ছিলাম, আমি কি বোকাই না ছিলাম। যে হাউ ফুলিশ আই ওয়াজ, ভার্বটা দেখো একদম শেষে চলে গেল। এই যে ভার্বটা শেষে চলে গেল, এটা হচ্ছে বিস্ময়বোধক বাক্য বোঝাচ্ছে। হাউ ফুলিশ, কি বোকাই না আমি ছিলাম। নো ট্রি ক্যান বি ইউজলেস, কোনো গাছই ইউজলেস হতে পারে না। হি স্টপড স্ট্রাইকিং অ্যাট দ্য ট্রি অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, সে গাছে আঘাত করা বন্ধ করলো এবং চলে গেল। স্ট্রাইকিং, স্ট্রাইকিং এর পাস্ট তোমরা পেয়েছিলে স্ট্রাক, স্ট্রাইক, স্ট্রাইকড, স্ট্রাইক, স্ট্রাক পেয়েছিলে। হি স্টপড স্ট্রাইকিং অ্যাট দ্য ট্রি অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, গাছে আঘাত করা বন্ধ করলো এবং চলে গেল। দ্য স্প্যারোজ, দ্য বাটারফ্লাইস অ্যান্ড দ্য স্কুইরেলস ওয়ার অল হ্যাপি, চড়াই, প্রজাপতি, কাঠবেড়ালি সবাই খুশি হলো। দে অল কেম ব্যাক টু দেয়ার হোম, তারা সবাই নিজের নিজের বাড়ি ফিরে এলো। একটু ওয়ার্ডট্রোপটা দেখে নাও। শার্প, হ্যাভিং আ ফাইন এজ, মানে এটা ধারালো জায়গা, যার প্রান্তটা ধারালো। স্ট্রাক, হিট হার্ড, জোরে আঘাত করা। হলো, উইথ আ হোল ইনসাইড। তো এবার আমরা বাকি যে শব্দগুলো শিখলাম এসব, সেই সব সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা দেখো কি কি একটা শব্দ পেয়েছি এখানে। আমরা স্টপড, STOP, স্টপ মানে হচ্ছে থামা, আর এটারই আমরা পাস্ট টেন্স কি বলছি? স্টপড, STOPPED, অর্থাৎ থামলো। আমরা আরেকটা শব্দ পেয়েছি বিয়ারিং, বিয়ার মানে কি ধারণ করা, আর বিয়ারিং হচ্ছে ধারণ ক্ষমতা। এটা নাউন ফর্ম হয়, আবার ভার্ব ফর্মেও হয়। বিয়ারিং।
আচ্ছা, আর কি কি শব্দ আমরা পেয়েছি দেখো। কমপ্লিটলি, কমপ্লিট মেন শব্দটা কি, আমরা আমাদের পরিচিত শব্দ হচ্ছে কমপ্লিট, আমরা যেটা বলি কমপ্লিট হয়ে গেল বা শেষ হয়ে গেল। আর এখানে কমপ্লিটলি মানে সম্পূর্ণভাবে বা সম্পূর্ণ রূপে। ইউজলেস, এটার মানে কি বললাম, অপ্রয়োজনীয়, অচল, অব্যবহার্য, অকাজের, এরকম। ডিসাইডেড, DECID, ডিসাইড মানে কি স্থির করা বা ঠিক করা, আর এটা হচ্ছে ডিসাইডেড, তখন হয়ে গেল স্থির করলো। এরপরে আমরা একটা পেয়েছি শার্প শব্দটা, এটা তো তোমাদের বই দেওয়া আছে, হ্যাভিং ফাইন এজ, এটার মানে আমরা কি বলছি না, ধারালো বা তীক্ষ্ণ। তারপরে আমরা কি পেয়েছি দেখো, স্ট্রাক অর্থাৎ জোরে আঘাত করা, ঠক ঠক করে আর কি, জোরে আঘাত। জোরে আঘাত করলো, এটার প্রেজেন্ট ফর্মটা আমি কি বলেছি না, প্রেজেন্ট ফর্মটা হচ্ছে স্ট্রাইক, আঘাত, এটার প্রেজেন্ট ফর্ম আঘাত করা, আঘাত করা। আচ্ছা, এরপরে আছে অ্যাট ওয়ান্স, সঙ্গে সঙ্গে। লিসেন, LISTEN, টি এর উচ্চারণ হবে না, লিসেন মানে শোনা। আচ্ছা, তারপরে লেফট, লিভ মানে ত্যাগ করা, দেখো এই শব্দটা একটু দেখে নাও, লিভ, লিভ মানে হচ্ছে ত্যাগ করা, এইটারই পাস্ট টেন্স হচ্ছে ত্যাগ করলো, তখন আমরা লিখি লেফট, LEFT, লেফট, তার ত্যাগ করলো। আচ্ছা, এবার আমরা বাকি শব্দগুলো দেখি এদিকে। আর কি কি আমরা শিখছি, হারি, হারি মানে কি তাড়া আছে, তাড়াতাড়ি করে। ফিনিশ, শেষ করা। সাডেনলি, হঠাৎ। সামথিং, কিছু। হলো, হলো মানে ফাঁপা জায়গা, এখানে বোঝাচ্ছে কোটর, ফাঁপা জায়গা। হ্যাঁ, যেমন পাইপের ভেতর একটা ফাঁকা জায়গা থাকে, ওটাকে আমরা হলো বলি, এখানে বোঝাচ্ছে গাছের কোটর। আচ্ছা, তারপরে আছে কি টেস্ট, টেস্ট মানে কি স্বাদ, আস্বাদ, আর এটারই পাস্ট টেন্স হচ্ছে টেস্টেড, স্বাদ নিল। আচ্ছা, আর আমরা তাহলে স্ট্রাইক থেকে, স্ট্রাইকের আমরা আরেকটা ফর্ম কি পেয়েছি, স্ট্রাইকিং, আঘাত করছিল, আঘাত করা, মানে এটা হচ্ছে কন্টিনিউয়াস ফর্ম। তাহলে এই শব্দগুলোর ব্যবহারটা তোমরা ভালো করে খেয়াল করবে এবং শিখবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার আমরা পরের ক্লাসে দেখা হবে। তাহলে তোমরা নিশ্চয়ই শিখে গেলে ইংরেজিটা, এবার ভালো করে পড়ে নাও কেমন, এবং ইংরেজি শব্দগুলো বারবার 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 লিখে 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 তার অর্থগুলোকে মনের মধ্যে গেঁথে নাও। তাহলে চলো এরপর আমরা চলে যাই তোমাদের ছোট্ট বন্ধু দেবেন্দ্রর কাছে। সে আমাদের গ্রাম বন্দে আলে মিয়ার লেখা যে বিখ্যাত কবিতা সেইটি আবৃত্তি করবে। চলো যাই ওর কাছে।
রাধানগর রোড প্রাথমিক বিদ্যালয়ের 3য় শ্রেণীর ছাত্র। আমি একটি কবিতা বলে শোনাচ্ছি। আমাদের গ্রাম বনদেয়ালি মিয়া, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেটা সবে মিলে নাই কেউ পর, পাড়া সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই, হিংসা ও মারামারি কবু নাই করি, পিতা মাতা গুরুজন সদা মোরা ডরি, আমাদের ছোট গ্রাম মায়ের সম্মান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ, মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করেছে কি মিকি, আম গাছ জাম গাছ বাঁশ ঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন, সকালে সোনার রবি পূব দিকে ওঠে, পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে। নমস্কার। তাহলে এভাবে আমরা আমাদের গ্রামে সবার মধ্যে সুন্দর সম্পর্ক রাখবো, প্রত্যেকে আমরা ভাই ভাই হয়ে থাকবো, তাই না? এর থেকে ভালো আর কি হতে পারে? তো চলো এরপর আমরা চলে যাই মহাকাশে। আজকে আমাদের মহাকাশ যাত্রার 2য় ক্লাস। চলো যাই অনেক উঁচুতে, আমাদের পৃথিবী থেকে অনেক উঁচুতে। চলো। প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা আবার চলে এসেছি। দেখো এই যে আমাদের সকলের প্রাণের প্রিয় পৃথিবী থেকে কত উঁচুতে। ওই দেখো নিচে পৃথিবী, গোল পৃথিবী থেকে অনেক উঁচুতে আমরা চলে এসেছি। আমরা আবার আজকে যাব মহাকাশে। দূর থেকে আমরা জেনে নেব সূর্য, তার চারদিকে কেমনভাবে গ্রহগুলো ঘুরছে, তার চারদিকে কেমনভাবে উপগ্রহগুলো ঘুরছে। তাহলে চলো আমরা চলে যাই সৌরজগতে, দূর থেকে আমরা দেখি। এই দেখো ওই যে সূর্য, তার চারদিকে দেখো গ্রহগুলো ঘুরছে, আমরা দেখতে পাচ্ছি। একদম প্রথমে রয়েছে আমরা জানি বুধ, তারপর শুক্র, তারপর এই যে কাছেই রয়েছে আমাদের পৃথিবী। পৃথিবীর চারিদিকে চাঁদ ঘুরছে। তাহলে চলো আমরা এই পুরো ব্যাপারটা একটু স্পিড বাড়িয়ে দিই। তাহলে এই দেখো, তুমি দেখতে পাচ্ছ পৃথিবীর চারিদিকে চাঁদ ঘুরছে। চলো আমরা এবার একটু দূর থেকে দেখে নিই। আগের দিন তোমাদের আমরা বলেছিলাম যে এই যে গ্রহগুলো ঘুরছে, এই গ্রহগুলো যে পথে ঘোরে সেই পথটার নাম হচ্ছে কক্ষপথ। এগুলো উপবৃত্তাকার পথ। এই পথটা হলো মোটামুটি উপবৃত্তাকার। তো দেখো এই যে সূর্যের চারিদিকে প্রথম যে গ্রহটি ঘুরছে, ছোট্ট গ্রহ, আগের দিন আমরা জেনেছিলাম এই গ্রহটার নাম হচ্ছে বুধ, মার্কারি, তাই তো? তো তারপরেই রয়েছে ভেনাস অর্থাৎ শুক্র গ্রহ। তাহলে আজ আমরা চলে যাই শুক্র গ্রহে এবং শুক্র গ্রহ নিয়ে জেনে নিই বিস্তারিত। তো তোমরা জেনে রাখো, এই যে ভিডিওটা তোমরা দেখছো, যে গ্রহের ঘোরাটা দেখছো, সূর্যের চারিদিকে যে ঘোরাটা দেখছো, এটা কিন্তু স্কেল অনুযায়ী ঠিক নয়। অর্থাৎ সূর্যটা এত বড় হলে শুক্র গ্রহটা এত বড়, এটা কিন্তু নয়। এটা শুধু তোমাদের বোঝার জন্য। এই গ্রহ এবং সূর্যের যে পারস্পরিক আকার কী রকম, সেটা আমরা একদিন তোমাদের ভালো করে বুঝিয়ে দেব। তো চলো আমরা চলে যাই 2 নম্বর গ্রহ অর্থাৎ শুক্র গ্রহে। এই দেখো আমরা শুক্র গ্রহে চলে এসেছি। আমরা তোমাদের বলেছিলাম যে প্রত্যেকটা গ্রহ নিজের চারিদিকে ঘোরে এবং এই দেখো শুক্র গ্রহ 2 নম্বর কক্ষপথ। এই যে প্রথমেই রয়েছে, আমরা দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে বুধের কক্ষপথ, তারপরে হচ্ছে শুক্র গ্রহের কক্ষপথ। এই দেখো এই শুক্র গ্রহ তুমি সূর্য ওঠার আগে, বছরের একটা সময়ে তুমি সূর্য ওঠার আগে তুমি দেখতে পাবে।
আর বছরের একটা সময় সূর্য ডোবার পর পশ্চিম আকাশে দেখা যায়। এই জন্য সকালবেলায় যখন একে দেখা যায় তখন তাকে বলে শুকতারা, আর সন্ধেবেলায় যখন আমরা দেখতে পাই বছরের যে সময়টা, সেই সময় এটাকে সাঁঝ তারা বলে। এবং এই শুক্র গ্রহের তুমি যদি দূরবীন দিয়ে দেখো তাহলে এর কলাও দেখতে পাবে, অর্থাৎ চাঁদের মতো। এমনিতে খালি চোখে ওটাকে গোলই দেখায়, কিন্তু একটা বিন্দুর মতো দেখায়, কিন্তু তুমি যদি টেলিস্কোপ দিয়ে দেখো তাহলে কিন্তু এর কলা দেখা যায়, অর্থাৎ চাঁদের মতো কলা। যেমন আমরা দেখতে পাই চাঁদটা কখনো গোল থালার মতো, আবার কখনো কাস্তের মতো, এই ব্যাপারটা কিন্তু শুক্র গ্রহেরও দেখা যায়। তাহলে চলো আমরা শুক্র গ্রহ সম্বন্ধে একটু জেনে নিই। এই শুক্র গ্রহের ভর হচ্ছে পৃথিবীর ভরের 100 ভাগ। সেই জন্য দেখো 0.81 অফ আর্থস মাস বলেছে। ডেনসিটি ঘনত্ব কত? 5.25 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এর ঘনত্ব 5.25 গ্রাম পার সেন্টিমিটার কিউব মানে কি? এই যে তুমি দেখো 1 সেন্টিমিটার বাই 1 সেন্টিমিটার বাই 1 সেন্টিমিটার তুমি যদি এরকম একটি ঘনক বানাও, এই ঘনকটা নিয়ে তুমি যদি শুক্র গ্রহের মাটি দিয়ে এই ঘনকটা বানাও তাহলে তার ভর হবে মোটামুটি 5.25 গ্রাম। এর সূর্য থেকে দূরত্ব প্রতিটা গ্রহেরই কখনো বাড়ে আবার কখনো কমে। তাহলে এর একটা গড় ধরা হয়। এই গড়টা হচ্ছে 108 মিলিয়ন কিলোমিটার, মানে 10,80,00,000 কিলোমিটারের কাছাকাছি। এবং এই যে এর নিজের চারিদিকে ঘুরতে, শুক্র গ্রহটা নিজের চারিদিকে ঘুরতে সময় নেয় 243 পৃথিবী দিন। অর্থাৎ আমাদের এখানে পৃথিবীটা যেমন নিজের চারিদিকে ঘুরতে 24 ঘন্টা সময় নেয়, অর্থাৎ এটাকে বলে আমরা একদিন আমরা বলি, ঠিক সেরকম শুক্র গ্রহটা নিজের চারিদিকে এক পাক ঘুরতে সময় নেয় 243 পৃথিবী দিন। তার মানে বুঝতে পারছো কত ধীরে ধীরে এটা ঘোরে। ওমা, এটা আবার তার থেকে কম সময়ে সূর্যের চারিদিকে ঘুরে ফেলে। সূর্যের চারিদিকে ঘুরতে এর সময় লাগে 225 দিন। তার মানে তুমি বুঝতেই পারছো যে কত ধীরে ধীরে এই গ্রহটায় দিনরাত ঘটে। এবং এই গ্রহটা এত গরম ভাবতে পারা যাবে না। প্রায় 460 ডিগ্রি সেন্টিগ্রেড এর তাপমাত্রা। এবং এর যে আকাশটা, এই আকাশটা প্রায় বেশিরভাগটাই বাতাসে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে। তার মানে বুঝতে পারছো তো ওখানে যে একটু ঘুরে আসবে তার কোনো উপায় কিন্তু নেই। তো চলো এরপর আমরা এই গ্রহটা পাশাপাশি বসাই। দেখো পৃথিবীটা এইরকম আর শুক্র গ্রহটা এইরকম দেখতে। এবং তোমরা যদি চলো আর দেখা যাক কি বলছে এখানে। এই দেখো এর ভেতরটাও কীরকম গরম সেগুলো আমরা বুঝতে পারি যে কোনো পৃথিবীর। এবং এই যে প্রত্যেকটা গ্রহের মাঝখানে দেখো বিভিন্ন রকম ধাতু আছে, বিভিন্ন রকমের ধাতু আছে। তো চলো এরপরে এর একটু আবহাওয়াটা জেনে নিই। এই আবহাওয়াটা একটা মোটা পর্দার মতো ব্ল্যাঙ্কেট। এবং এর যে চাপ, এখানে বাতাসের ভয়ঙ্কর চাপ, ভয়ঙ্কর। প্রায় এখানকার 90 গুণ। মানে ওখানে যদি আমরা কোনোভাবে যাই তাহলে আমাদেরকে কিন্তু মানে খুব পাকাপোক্ত একটা ভয়ঙ্কর একটা শক্ত জামা পরে যেতে হবে, না হলে আমাদেরকে পুরো গুঁড়িয়ে দেবে। 90 গুণ চাপ, বাতাসের পৃথিবীর বায়ুর যে চাপ তার 90 গুণ চাপ হচ্ছে এই শুক্র গ্রহের বাতাসে। ফলে বুঝতেই পারছো এবারে এখানে কোনো জীবন্ত প্রাণীর থাকার কোনো সম্ভাবনা নেই। তাহলে আমরা যদি কাছাকাছি যাই দূর থেকেই দেখব, কি বলো? কাছে আর যাব না, তাই না? তাহলে দেখো আমরা শুক্র গ্রহ সম্বন্ধে জেনে গেলাম। চলো এরপর আমরা দূর থেকে দেখি। এই দেখো, তাহলে আমরা শুক্র গ্রহ জানলাম। তাহলে এরপরে আমরা চলে যাব কার চারদিকে? পৃথিবী। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, তোমাদের বারবার বলা হয়েছিল যে এই যে কক্ষপথগুলো,
এই কক্ষপথগুলো দেখো আমরা মোটামুটি এক তলে দেখতে পাচ্ছি। এর কক্ষপথ, এই যে ধরো পৃথিবীর কক্ষপথ, আমরা একটা তলে দেখতে পাচ্ছি। তল মানে ব্যাপারটা কি, ধরো আমি এই কাগজটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি। দেখো এই কাগজটা, ধরো এটা একটা রিং, এইভাবে পৃথিবীটা ঘুরছে। তার মানে যে বিন্দু দিয়ে, যে রাস্তা দিয়ে ঘুরছে, সেটাকে যদি তুমি একটা কাগজ দিয়ে এইভাবে ভরাট করে দাও, এইরকম একটা তল পাবে। তাহলে দেখো এখানে তাকিয়ে দেখো, চাঁদটা কিন্তু পৃথিবীর সাথে যে তলে ঘুরছে, অর্থাৎ চাঁদের কক্ষপথটা কিন্তু একটা কোণ করে আছে। তোমরা খেয়াল করে দেখতে পাচ্ছ কি, একটা একটু হেলে রয়েছে, 5 ডিগ্রি কোণ করে রয়েছে। তো চলো এরপর আমরা চলে যাই আমাদের গ্রহ কিসে, পৃথিবীতে। এই দেখো, তাহলে এই আমরা দেখতে পাচ্ছি সূর্য আমার ঠিক পেছনেই রয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি পৃথিবী, এবং পৃথিবীর চারিদিকে আমরা দেখতে পাচ্ছি চাঁদ ঘুরছে। এই দেখো, তাহলে এইভাবে, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ কিভাবে চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরছে। তাহলে এই পৃথিবী গ্রহ নিয়ে আমাদের কত কি জানার আছে, কত অহরহ আমরা জেনে চলেছি, আমাদের জানার কোনো শেষ নেই। তাহলে আমরা এইভাবে একটার পর একটা গ্রহ সম্বন্ধে জানবো, তার নানা রকমের আচার, সেই গ্রহের বিভিন্ন ধরনের আবহাওয়া এবং সেখানে কি ঘটে না ঘটে, এই সব সম্বন্ধে জানবো। তো এই যে তোমরা এই গ্রহগুলো জানছো, এই গ্রহগুলো কি তোমার মনে হয় এদের কোনো প্রাণ আছে? একটা জিনিস খেয়াল করে দেখো, এই গ্রহগুলোর কি কোনো প্রাণ আছে? এই গ্রহগুলো কি তোমার উপর রাগ করতে পারে? কখনো পারে? একটু ভেবে দেখো। কেউ কেউ ভাবেন যে এই গ্রহগুলো আমার উপর রাগ করতে পারে, এই গ্রহগুলো আমার উপর রেগে যেতে পারে। আচ্ছা, তোমাকে যদি বলি যে এই কাঠির গোছাটা, এটা কি আমার উপর রাগ করতে পারে? এর কি কোনো রাগ ইত্যাদি থাকতে পারে? পারে না। কেন? রাগ, দুঃখ, অভিমান, আনন্দ, ভালো লাগা, এগুলোর জন্য মস্তিষ্ক লাগে, অর্থাৎ সেই বস্তুটাকে জীবন্ত হতে হয়। তাহলে জীবন্ত কেউ ছাড়া কেউ কারোর উপর রাগও করতে পারে না, কেউ কোনো কিছুর উপর নিয়ন্ত্রণও করতে পারে না। যাই হোক, এগুলো আমি তোমাদের কেন বলছি একটু বোঝার চেষ্টা করবে। তো চলো আমরা এর পরের দিন আমরা এই পৃথিবী গ্রহটা সম্বন্ধে ভালো করে জেনে নেব, ভালো করে জানবো, এবং অবশ্যই সেই দিনকে আমরা এই ঘুরতে ঘুরতে যে এই ঘটনাগুলো ঘটছে তার সাথে আমরা বুঝে নেব কি, অবশ্যই বুঝে নেব আমাদের সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ কারণ। এরপর আমরা চলে যাই তোমাদের ছোট্ট বন্ধু সুজনের কাছে। সে তোমাদের বিজ্ঞানের একটি দারুণ বিষয়, অর্থাৎ তরলের ধর্ম। প্রত্যেকটা পদার্থের একটা করে ধর্ম থাকে। তো তরল পদার্থের একটা বিশেষ ধর্ম, সেটা যে পাত্রেই তুমি রাখো তার মতো আকার ধারণ করে। এই ব্যাপারটা সুজন তোমাদের বলছে, চলো যাই ওর কাছে। নমস্কার, আমি আজকে প্রমাণ দেখাবো জলের কোনো আকার নেই, কিন্তু জলের ওজন আছে। আমার সঙ্গে সাহায্য করবে আমার দিদি সোনা সৌমিলি মিত্র। কাপে জল ঢালছে, গ্লাসে জল ঢালছে, আর মগে জল রইলো। কাপটা যেমনি জলটাও তেমনি, গ্লাসটা যেমনি জলটাও তেমনি, আর মগটা যেমনি জলটাও তেমনি। এর থেকে প্রমাণ হলো যে যে পাত্রেই জল ঢালবো সে পাত্রেই জলের আকার ধারণ করবে। জলের নির্দিষ্ট কোনো আকার নেই। এবার আমি দেখাচ্ছি যে জলের ওজন আছে। দেখুন, আমি খালি বালতিটাকে কত সহজেই নাড়াতে পারছি, কিন্তু যে জল ঢাললো সেই বালতিটা ভারী হয়ে গেল। দেখুন, আমি আর তুলতে পারছি না। এর থেকে প্রমাণ হলো যে জলের ওজন আছে। নমস্কার। তাহলে দেখলে তো, খুব সহজে আমরা বুঝে যেতে পারি। তো এরপর আমরা আরও একটা দারুণ তরল পদার্থের ধর্ম, শুধু তরল কেন, গ্যাসের বা অন্য বস্তুর
একই বস্তুর গরম বা ঠান্ডা হলে কে ভারী হয় কে হালকা হয়? ভারী জিনিস, গরম জিনিস ভারী নাকি ঠান্ডা জিনিস ভারী? এই বিষয়টা হাতে কলমে একটা দারুণ পরীক্ষা করে দেখিয়েছেন তোমাদের ভাস্কর স্যার। চলো যাই ওনার কাছে। তাহলে ছোট্ট বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে তোমাদের একটা সুন্দর বিজ্ঞানের ম্যাজিক দেখাবো আমি। দুটো গ্লাস আছে আমার কাছে, আর একটায় গরম জল নেই। গরম জল করার জন্য কিন্তু মায়েদের সাহায্য নেবে অবশ্যই। আর নিলাম একটায় ঠান্ডা জল। এবার আমি এই জলগুলোকে চেনার জন্য একটু করে রং দিয়ে, যে রঙে তোমরা আঁকো সেই রং দিয়ে একে আমি রং করে দিলাম। ঠান্ডা জলটাকে করলাম হলুদ আর লাল। এখন এখানে আছে গরম জল, এখানে আছে ঠান্ডা জল। এবার এই গরম এবং ঠান্ডা দুটোতেই আর একটু জল ঢেলে ভর্তি করে দিলাম। এবার এবার গরম জলটাকে আমি উপর করলাম আর ঠান্ডা জলের উপরে চাপিয়ে দিলাম। আর আস্তে আস্তে এই যে কার্ডটাকে সরিয়ে দিলাম। দেখো উপরের গরম জলটা কিন্তু ঠান্ডা জলে যাচ্ছে না। এবার আবার কার্ডটা আস্তে করে ঢুকিয়ে দিলাম, বা আবার নতুন করেও পরীক্ষাটা তোমরা করতে পারো। এবার গরম জলটাকে যদি নিচে রাখি আর ঠান্ডা জলটাকে যদি উপর করে দিই, আস্তে করে যদি এর উপর বসিয়ে দিই, আস্তে আস্তে যদি, তাহলে কি হয় দেখি। তাহলে দেখো নিচের লাল জলটা উপরে চলে আসছে এবং হলুদ জলটা নিচে চলে আসছে এবং এরা একটাই রং হয়ে গেছে। এবারে বন্ধুরা তোমরা বলো তো কি করে হলো? প্রথমবারে রং মিশলো না, এখন রং মিশে গেল কি করে? হ্যাঁ, ঠিক ধরেছো। আসলে প্রথমবারে নিচে ছিল ঠান্ডা জল আর উপরে ছিল গরম জল। গরম জল হালকা, ঠান্ডা জল ভারী, তাই হালকা জল নিচে নামলো না। আর দ্বিতীয়বারে গরম জল ছিল নিচে, ঠান্ডা জল ছিল ওপরে। ঠান্ডা জল ভারী, গরম জল হালকা, তাই ভারী জল নিচে নেমে গেল এবং দুটো জল মিশে গেল। তাহলে ভাবো এই অদ্ভুত জিনিসটা, মজার জিনিসটা, কিন্তু এর পিছনেও একটা কারণ আছে। এই পৃথিবীতে যা কিছু মজার মজার অদ্ভুত অদ্ভুত জিনিস ঘটে, কোনোটাই কিন্তু অলৌকিক নয়, সবের পিছনেই কিন্তু একটা বিজ্ঞানের কারণ আছে। তাহলে তোমরাও কিন্তু বাড়িতে এই পরীক্ষাটা করে ফেলো, অবশ্যই বড়দের সাহায্য নিও। তাহলে নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। বড়দের সাহায্য নিয়ে নিশ্চয়ই তোমরা এই পরীক্ষাটা করবে, দেখবে দারুণ মজা লাগবে। এইভাবে আমরা হাতে কলমে করে করে সমস্ত জিনিসগুলো বুঝে নেব। তাহলে আজ আমাদের সময় শেষ, দেখা হচ্ছে আগামীকাল। আর এই ক্লাস তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আমাদের জানানোর ঠিকানা রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়, গ্রাম পোস্ট রাধানগর, জেলা বাঁকুড়া। আমাদের তোমরা ইমেল করতে পারো rbps.radhanagar@gmail.com এ, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো 9474565047 নাম্বারে। আর হ্যাঁ, তোমরাও যদি আমাদের এই ক্লাসে অংশ নিতে চাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো। এরকম করে হাতে কলমে বিভিন্ন
বিভিন্ন পরীক্ষা করে, অঙ্ক করে, কবিতা বলে, গান গেয়ে যদি আমাদের এই ক্লাসে সামিল হতে চাও, নিশ্চয়ই আমাদের সাথে যোগাযোগ করো। যাই হোক, খুব ভালো থাকবে। দেখা হচ্ছে আগামীকাল অনেক 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 মজার গাড়ি নিয়ে। খুব ভালো থাকবে সবাই। টাটা।